আজকে আমরা পেয়েছি প্রাউটের ফেডারেশন সেক্রেটারি দিল্লি সেক্টরের, তো আচার্য অমৃতা বোধানন্দ বা অবধূত। তো ওনাকে আমরা পেয়েছি, খুব সৌভাগ্য আমাদের পাথরপাড়া আমাদের ইউনিটে। তো খুব ভালো লাগছে যে আজকে আমি একটা কিছু উপস্থাপনার জন্য আজকে আমি কিছু বলবো প্রাউড সম্বন্ধে, বা আমাদের যে ইউটিসি ক্যাম্প আছে 17 থেকে 21 ডিসেম্বর মেদিনীপুর কেরানীতলাতে অনুষ্ঠিত হবে। সেখানে যাওয়ার জন্য আমন্ত্রিত করেছেন আমাকে স্পেশালভাবে। তো আমরা যাব ওখানে, এবং সেই সম্বন্ধে বা প্রাউডের সম্বন্ধে বা আনন্দমার্গের সম্বন্ধে আমরা কিছু জেনে নেব দাদার কাছ থেকে। সেটা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। তো দেখি, চলুন আমরা শুনতে চাই ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য। নমস্কার। আমি আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে এসেছি, এবং আনন্দমার্গ একটা সর্বানুসূত্য আদর্শ, যাহা আজকে বিশ্বের প্রায় 182টা দেশে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং এই আনন্দমার্গ বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত রয়েছে, বিভিন্ন বিভাগ রয়েছে। সারা সেইভাবে থেকে কাজ করছে। তার মধ্যে আমি যে বিভাগের দায়িত্বে রয়েছি সেটা হচ্ছে প্রাউটিস্ট ইউনিভার্সাল, পিইউ নামক একটা ডিপার্টমেন্ট রয়েছে আনন্দমার্গের। তো আমি সেই ডিপার্টমেন্টে কাজ করি, প্রাউটিস্ট ইউনিভার্সাল। তো প্রাউটিস্ট ইউনিভার্সাল, এটা একটু পরিষ্কার বলা দরকার। পিইউ, প্রাউটিস্ট ইউনিভার্সাল, প্রাউড মানে হচ্ছে, প্রাউড হচ্ছে একটা সামাজিক অর্থনৈতিক দর্শন। তো প্রাউড হলো একটা অ্যাব্রিভিয়েশন, প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি, সংক্ষেপে প্রাউড। সেই প্রাউড হচ্ছে সামাজিক অর্থনৈতিক দর্শন। তো আনন্দমার্গ একটা ধর্মীয় সংগঠন। আনন্দমূর্তিজি তার প্রবক্তা ধর্মীয় সংগঠন হওয়া সত্ত্বেও তিনি একটা সামাজিক অর্থনৈতিক দর্শন দিয়েছেন, যে আজকে মানুষের সার্বিক বিকাশ করতে গেলে অর্থনৈতিক দিকটাও দেখতে হবে। মানুষকে ধর্মকর্ম সাধন ভোজন যেমন করবে, তেমন তার শরীর রক্ষার জন্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে মানুষের যে মিনিমাম রিকোয়ারমেন্ট, এইগুলার একটা গ্যারান্টি সমাজে থাকা দরকার। এবং অনেকেই বলে থাকেন, এবং সেটা বাস্তবিক, যে এই খালি পেটে ধর্ম হয় না। তো তার জন্যে এর আগে যারা গুরুদেব এসেছিলেন, তারা কেউই সমাজের মানুষের এই শারীরিক দিক দিয়ে তার যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই ব্যাপারটা কি করে চলবে, সেই ব্যাপার নিয়ে আলোকপাত করেননি। আনন্দমূর্তিজি একসঙ্গে সাধন ভজন, আর্থিক উন্নতি, ধর্মচর্চার বিভিন্ন দিকগুলো যেমন দিয়েছেন, তেমন সঙ্গে সঙ্গে তার অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে সেটাও তিনি ব্যবস্থা দিয়েছেন। এবং এখানে সংক্ষেপে বলতে গেলে আনন্দমূর্তিজি যে গুরুর ভূমিকা, গুরু, তো গু আর রু দুটো শব্দ রয়েছে। গু মানে অন্ধকার, রু মানে বিদূরণকারী সত্তা। অন্ধকার, গুরু হলেন যিনি অন্ধকার দূর করেন, মানে শিষ্যদের জগতে যে জীবন থেকে অন্ধকার দূর করেন। তাহলে তার মানুষের জীবনের অন্ধকার হচ্ছে ত্রিস্তরীয়। মানুষের তিনটা দিক রয়েছে, তার শরীর রয়েছে, তার মন রয়েছে, তার আত্মা রয়েছে। অর্থাৎ শারীরিক, মানসিক, আত্মিক, এই ত্রিস্তরীয় অন্ধকার তাকে দূর করতে হয়। যিনি এই তিন দিকের অন্ধকার দূর করেন, তিনি সত্যিকারের গুরু পদবাচ্য। অন্যথায় যারা সাধন ভজন শেখাবেন, ধ্যান সাধনা এগুলো শেখান, গান কীর্তন এগুলো শেখান, তাদেরকে আমরা পূর্ণ গুরু বলতে পারি না। কারণ জাগতিক দিকটা তারা উপেক্ষা করেন, জাগতিক দিকটা তারা দেখেন না। তাই সত্যিকারের গুরু যখন গুরু যে হন,
তিনি মানুষের ত্রিস্তরীয় বিকাশ ঘটেন। মানুষের এই তিনটা দিক যেটা বললুম, এই তিনটা দিক নিয়েই মানুষের জীবন। তাই সার্বিক কল্যাণ যিনি করবেন, তিন দিকেরই অন্ধকার দূর করে যিনি মানুষকে আলোর পথে নিয়ে যাবেন, তিনি হলেন গুরু। সেই দৃষ্টিভঙ্গি থেকে গুরুর একটা দায়িত্ব এসে যায় সামাজিক অর্থনৈতিক দিকটাও দেখার। তাই তিনি নতুন দর্শন দিলেন, প্রাউড প্রগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি। এটা অন্ততপক্ষে 24টা খণ্ডে তিনি এই বইটা, দর্শনটা লিখেছেন। এই দর্শন আগে প্রায় 182টা দেশে ইতিমধ্যে প্রচার হয়ে গেছে। আর আরেকটা জিনিস, যে প্রাউডের বাস্তবতা আজকের সমাজে, যে অর্থনৈতিক দিক দিয়ে যারা চিন্তা করেছিলেন এর আগেই, তো আমরা দেখেছি, ধরুন অ্যাডাম স্মিথের পুঁজিবাদ ছিল, যেটা রাজতন্ত্রের বিরুদ্ধে তৎকালীন সময়ের জন্য প্রগতিশীল ছিল। তো তার পরবর্তী সময় মানে এটার মধ্যেও যখন শোষণ শুরু হলো, তখন জার্মান দার্শনিক কার্ল মার্কস দিলেন কমিউনিজম, মার্ক্সবাদ। তো মার্ক্সবাদ দিয়ে তিনি বললেন কি, যে সম্পদ রাষ্ট্রের মালিকানায় থাকবে, কোনো ব্যক্তি মালিকানা চলবে না। তো সেইভাবে কমিউনিজমকে মানুষ গ্রহণ করেছিল। পৃথিবীর কিছু কান্ট্রি, পূর্ব ইউরোপের দেশে কিছু মানে কমিউনিজম হয়ে গেছিল। কিন্তু কমিউনিজমের কথাগুলো শুনতে খুবই ভালো ছিল, চমকপ্রদ ছিল, কিন্তু বাস্তবের মাটিতে সেটা ফলপ্রসূ হয়নি। সেটা একটা সৈদ্ধান্তিক তত্ত্ব বলা যায়। এটা সৈদ্ধান্তিক তত্ত্ব ছিল, ওটা কোনো প্রয়োগভৌমিক তত্ত্ব ছিল না, সৈদ্ধান্তিক তত্ত্ব। যার ফলে কথাগুলো শুনতে ভালো হলেও কমিউনিস্ট কান্ট্রিগুলোতে কোনো অর্থনৈতিক উন্নতি হয়নি। তাই এই তত্ত্ব থেকে রাশিয়া সহ বিভিন্ন দেশ মানে সরে গেল। 1990 সালে গ্লাসনোস্ট পেরেস্ট্রাইকার মাধ্যমে রাশিয়ার থেকে সেটা চলে যায়। এই হয়েছে মানে কমিউনিজমের অবস্থা। এবং এই কমিউনিজম, তথাকথিত সমাজতন্ত্রের নামে যে কমিউনিজম ছিল, তো সেখান থেকে সমাজ আজকে আবার ফিরে, কিন্তু কমিউনিজম থেকে সরেছে, কিন্তু মানুষ আবার পুরনো চিন্তাধারায় চলে গেছে, সেই পুঁজিবাদে, যেটা ঠিক নয় বলে 70-72 বছর আগে মানুষ বুঝতে পেরেছিল, যেটা অমানবিক বলে বুঝতে পেরেছিল, সেই জিনিসটাকে আবার মানুষ সেখানেই ফিরে চলে গেল। যেহেতু প্রগতিশীল কোনো দর্শন সামনে তাদের না ছিল না, তাই তারা আবার সমাজ পেছনের দিকে চলে গেছে। তাই সেটা তো সমাজের স্বাভাবিক গতি হতে পারে না, সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার জন্যই যে একটা শূন্যতা সমাজের মধ্যে দেখা দিয়েছিল, সেই শূন্যতাকে ফিল আপ করার জন্যই প্রভাত রঞ্জন সরকার আর ওরফে আনন্দমূর্তিজি এই মানে সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড দিয়েছেন তার জন্য। তো এই প্রাউডের আমরা একটা প্রশিক্ষণ শিবির শুরু করেছি, হতে যাচ্ছে আগামী দিন, অর্থাৎ এই ডিসেম্বর মাসের 17 থেকে 21 ডিসেম্বর বিয়ে হবে, একটা প্রশিক্ষণ শিবির হবে মেদিনীপুরে কেরানেটোলা আনন্দমার্গ স্কুলে সেটা অনুষ্ঠিত হবে। সেখানে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। এখানে আসলে যে প্রাউডের বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরবো, প্রাউডের অর্থনীতি, প্রাউডের সমাজনীতি, প্রাউডের কৃষিনীতি, প্রাউডের কোঅপারেটিভ ব্যবস্থা, তো সব কিছু এখানে আমরা তুলে ধরবো। প্রাউডের অভিনবত্ব, এই জিনিসগুলো আমরা তুলে ধরবো। সেখানে আমরা সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর প্রাউড দর্শন যখন প্রতিষ্ঠা হবে সমাজে, প্রাউড চায় মানুষের যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তার গ্যারেন্টি চায় প্রাউড। মানে আজকে সমাজে কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কোনো সরকার ভারতবর্ষে এই মিনিমাম রিকোয়ারমেন্টের গ্যারান্টির কথা চিন্তা করেনি আজ অবধি, নিশ্চিততা দেয়নি, গ্যারেন্টি দেয়নি। তো প্রাউড আজকের সমাজে মানুষের মিনিমাম রিকোয়ারমেন্টের গ্যারেন্টি দিতে চায়। আর যে সম্পদ আমাদের প্রোডাকশন হচ্ছে বা আগামী দিন হবে, আরো বাড়তে থাকবে, সেই সম্পদটা আমরা কি করব, আমাদের ভারতবর্ষে যত মানুষ আছে তাদের মিনিমাম রিকোয়ারমেন্টের আমরা গ্যারেন্টি দেব, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা গ্যারেন্টি দেব। দেওয়ার পরে যে অতিরিক্ত সম্পদ থাকবে, সেই সম্পদটা আমরা গুণীজনের মধ্যে আমরা
ভাগ করে দেব। যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, যারা মানে বিশেষ করে মানে অভিজ্ঞ, সমাজের জন্য সেবা দিতে পারেন, তারা তারা যাতে ইন্টেনসিভ পান এবং তারা যাতে উৎসাহ পান, তার জন্য তাদেরকে আমরা কমিউনিজমের মতো সমবন্টন নীতিতে আমরা প্রাউড বিশ্বাসী নয়। প্রাউড হচ্ছে রেশনাল ডিস্ট্রিবিউশন বা যুক্তিসঙ্গত বন্টন প্রাউড করতে চায়। তাই মিনিমাম রিকোয়ারমেন্টের গ্যারান্টি দেওয়ার পরে আমরা প্রত্যেকটা মানুষের যারা জ্ঞানী গুণী আছেন, যারা সমাজে বিশেষ করে সেবা দেন, তাদের জন্য আমরা অতিরিক্ত আমরা কিছু গুণ অনুপাতে আমরা ভাগ করে দেব। যার ফলে কি হবে, এইসব যারা জ্ঞানী গুণীরা তারা নিজেকে আরো বিকাশ করার জন্য পাবেন, উৎসাহ পাবেন। হ্যাঁ, আজকে কমিউনিজমের মতো যদি সবাইকে সমান করে দেওয়া হয়, সেটা হয় অবৈজ্ঞানিক, অমনস্তাত্ত্বিক। যার ফলে আমরা দেখেছিলাম কমিউনিজমে মনুষ্যত্বের বিকাশটা খুবই কম হয়েছিল এবং রাশিয়া টাশিয়া এই সমস্ত দেশে ডক্টর ইঞ্জিনিয়ারের এক সময় শর্টেজ পড়েছিল, শর্ট দেখা দিয়েছিল, কারণ ওখানে কোনো উৎসাহ দেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। তো আমাদের প্রাউডে সেটা রয়েছে, মিনিমাম রিকোয়ারমেন্ট গ্যারান্টি, তারপরে অতিরিক্ত অতিরিক্ত পদার্থব্য গুণানুপাতে না, গুণ অনুপাতে আমরা অতিরিক্ত সম্পদকে আমরা ভাগ করে দেব। তো সেইভাবেই চলবে। আপনারা এগিয়ে আসুন, প্রাউডের বিষয়বস্তু জানার চেষ্টা করুন, সেটা প্রগতিশীল আজকের সমাজে পক্ষে খুবই প্রয়োজন, আজকের প্রেক্ষাপটের পক্ষে সেটা প্রয়োজন। আর প্রাউডের আরেকটা জিনিস হচ্ছে কি, যে নেতৃত্ব আছে, নেতৃত্ব হচ্ছে নীতিবাদের উপর প্রতিষ্ঠিত, মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। এরকম মানুষের দ্বারা আনন্দমার্গ পরিচালিত হচ্ছে এবং এরা মানে সাধনা, ধর্মচর্চা, নৈতিক চর্চা এগুলোর মধ্য দিয়ে তাদের মধ্যে ব্যক্তি মানে সেই নীতিবাদী সৎ আদর্শ মানুষ, যেটা আজকের সমাজে যত সমস্যা আছে, মূল সমস্যা হচ্ছে খাঁটি মানুষের অভাব, নীতিবাদী মানুষের অভাব। তাই সেই খাঁটি মানুষ, শুধু আমরা দেখেছি একাডেমিক কোয়ালিফিকেশন থাকলেও খাঁটি মানুষ হওয়া যায় না। আজকে যারা সমাজে হাওলা গাওলা কেলেঙ্কারি করছেন, তারা প্রত্যেকেই অনেক একাডেমিক কোয়ালিফিকেশন আছে, তার দ্বারাও সমাজে আমরা লক্ষ্য করেছি যে মানে শুধু একাডেমিক কোয়ালিফিকেশন থাকলেই ভালো মানুষ হওয়া যায় না, তার সঙ্গে বিজ্ঞানসম্মত, যুক্তিসঙ্গত মানে আদর্শের চর্চা, আধ্যাত্মিক চর্চা, সাধনার চর্চা দরকার। তার দ্বারাই মানুষ সত্যিকারে খাঁটি মানুষ হতে পারে। সেইটা যখন মানুষের দ্বারা মানুষ তৈরি করে আনন্দ মার্গ একটা ম্যান মেকিং মেশিন হিসাবে এইভাবে মানুষ তৈরি করছে, এবং এই মানুষের হাতেই আগামী দিন চায় যে সমাজের রাজনৈতিক ক্ষমতা এইসব নীতিবাদী মানুষের হাতে আসবে। আর রাজনৈতিক বিকেন্দ্রীকরণ চায় প্রাউড দর্শন, আর অর্থনৈতিক রাজনৈতিক কেন্দ্রীকরণ চায়, রাজনৈতিক কেন্দ্রীকরণ চায় প্রাউড দর্শন, আর অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ চায়। অর্থনীতি আজকে মুষ্টিমেয় মানুষের হাতে চলে গেছে। কেন্দ্রীকরণ কি, কমিউনিজম কি ক্যাপিটালিজম, সব কেন্দ্রীকরণ নীতিতে বিশ্বাসী। তাই প্রাউড চায় যে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় মানুষের হাতে অর্থনৈতিক ক্ষমতা থাকবে, স্থানীয় যে শিল্পগুলো হবে তার কোঅপারেটিভ সিস্টেমে চলবে এবং তার মধ্যে স্থানীয় মানুষ অংশগ্রহণ করবেন, বহিরাগতের কোনো স্থান থাকবে না, বহিরাগত লোক থাকবে না। এরা বাসমান জনগোষ্ঠী, বহিরাগত যারা, তারা অর্থের বহিঃস্রোত ঘটায়। একটা অঞ্চলের অর্থনীতিকে এইভাবে ভেঙে পড়ে, যখন অর্থনীতি একটা অঞ্চল থেকে মানে কোনো জনগোষ্ঠী সেটা বাইরে পাচার করে, তখন এই অর্থনীতি এই জায়গায় ভেঙে পড়ে। তাই এই একটা বিরাট সমস্যা যে অর্থের বহিঃস্রোত বন্ধ করা। তাই যা কিছু হবে স্থানীয় মানুষের দ্বারা হবে, কোঅপারেটিভের মাধ্যমে স্থানীয় অর্থনীতি এইভাবে চাঙ্গা হবে, একটা অর্থনৈতিক জোন। এবং এইভাবে ভারতবর্ষের মধ্যে 44টা সামাজিক অর্থনৈতিক জোন রয়েছে এবং সারা বিশ্বে 260-এর মতো অর্থনৈতিক জোন রয়েছে। এই অর্থনৈতিক জোনকে স্বয়ংসম্পূর্ণ করার মধ্য দিয়ে একটা আমরা স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ একটা ভারত আমরা তৈরি হবে প্রাউডের আলোকে, তেমন একটা সারা বিশ্ব তৈরি হবে প্রাউডের আলোকে, এবং একটা বিশ্ব রাষ্ট্র গড়ে উঠবে। মানুষ মানুষ, ভাই ভাই, হ্যাঁ, সেই যে তত্ত্ব একে অন্যের নিকটে আমরা আসবো, এই মাটির পৃথিবীতে একটা স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হবে এই প্রাউড প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আপনারা সকলকে ধন্যবাদ, নমস্কার।